অনেক জায়গায় তিনি সফল হয়েছেন, দলের মধ্যে একটা সমতা আনছেন, কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা আসলে হয় নাই। এখন তারেক রহমানের সামনে হয়তো তারা কথা দিচ্ছেন, কিন্তু দিন শেষে মাঠ পর্যায়ে যে তাদের যে টিমের মধ্যে বিভক্তি আছে, অর্থাৎ যিনি মনোনয়ন পেয়েছেন আর যারা পান নাই, তাদের মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্বের আসলে বহিঃপ্রকাশ হচ্ছে। এই তিনজন নারীর কথা বলি, তার আগে আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীতে আপনার কাছে এমন কোনো লোক আছে যাকে আপনি দেখেননি কিন্তু অনেক সম্মান করেন, অনেক ভালোবাসেন, অনেক শ্রদ্ধা করেন, সমীহ করেন, ভক্তি করেন? আছে এরকম কেউ? আপনি বলবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি অনেকের কথা বলতে পারেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে উপস্থিত, তার দিক নির্দেশনা, আদেশ, নিষেধ এসব দ্বারা আমাদের জীবনে প্রতিদিনই উপস্থিত, প্রতি মুহূর্তে উপস্থিত। মা ফাতেমা, মা আয়েশা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর, তারা আমাদের জীবনে তো উপস্থিত প্রতিনিয়ত, তাই না? তাদেরকে অনুপস্থিত বলা যাবে না। আমি বলছি ধরেন জীবিত আছে এমন কাউকে খুব শ্রদ্ধা করেন, সম্মান করেন, যদি থাকে আপনার, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার খুব খুশি লাগবে। আমি একটি বই লিখেছিলাম, ভালো মানুষের আমি তালিকা করতে পছন্দ করি, পছন্দের লোকদের তালিকা। তো প্রথমে আমি কি করতাম, এই যে আমার বইটা, আচ্ছা বইয়ের ব্যাপারে পরে বলি। প্রথমে আমি আমার খুব ভালো বন্ধু তার নাম লিখতাম, অথবা কোথাও দীর্ঘদিন যাবৎ কাউকে চিনি তার নাম লিখতাম। এভাবে দেখলাম যে 8-10 বছর চাকরি করার পর মাত্র 8 জন মানুষ পেলাম দীর্ঘ সময়ের পরিচিত। তারা, তাদের 1 নম্বর ক্যাটাগরি, তারা কখনোই কারোর একটা টাকা নষ্ট করে নাই। তো যাই হোক, এরকম ভালো মানুষের তালিকা করতাম। পরে ভাবলাম আমি যাদের পছন্দ করি, ভালোবাসি, তাদের তালিকা করি। এভাবে তালিকা করতে করতে 400 মানুষের তালিকা করলাম, তাদের বাড়ি বাড়ি গেলাম। যাই হোক, আসল এই কথাটা একটু পরে বলি। তো আপনার যদি এরকম প্রিয় কোনো মানুষের তালিকা থাকে, জীবিত 2-1 জন থাকে, তাদেরকে আপনি সম্মান করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সমীহ করেন, কমেন্ট বক্সে লিখবেন। জামায়াতের আমিরের টুইটার হ্যাক নিয়ে যে আলোচনা হচ্ছে বাংলাদেশে, আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন, যদিও আমি এলোমেলো কথা বলছি এই ভিডিওতে। হ্যাক নিয়ে 3 জন নারী 3টি মন্তব্য দিয়েছে, 3টি মন্তব্যই শুনবেন আমার মুখে, যদিও ভিডিওতে দেখাতে পারবো না, অনেকে বলে ভিডিওতে দেখান। আশা করি সেটা পরে হবে, চ্যানেল যদি আরো বড় হয়। তো ফাতেমা তাসনিম জুমার ইনবক্স নাকি ফুল করে ফেলছে যে জামায়াতের আমির নারীদেরকে নিয়ে এত অপমানজনক কথা বললো, আপনি কোনো মন্তব্য দেন না কেন? তো জুমা বলছে যে আমি গত 15 দিনে প্রায় 22-23 জন নারীর নির্যাতন, অবমাননায় ক্লান্ত হয়ে গেছি। আগামীকাল আমার ফাইনাল এক্সাম, এই কারণে ফাইনাল এক্সাম নিয়ে ব্যস্ত আছি, এক্সাম শেষ হলে এটা নিয়ে কথা বলবো। এই কথাতে তার কি ইঙ্গিত দিয়েছে জানেন? ইঙ্গিতগুলো পরে বলছি। তারপরে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা শেহরান আমিন ভুঁইয়া মোনামি, তিনি বলেছেন জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তারা এটার প্রমাণ দিয়েছে কিভাবে হ্যাক হয়েছে, এটাতে আমি কনভিন্সড। অর্থাৎ জামায়াতের আমিরের আইটি টিম থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, যে প্রজেক্টরে দেখানো হয়েছে কিভাবে কোথায় থেকে হ্যাক হয়েছে, এটা সত্য মনে হয়েছে তার কাছে। আরেকজন হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস মেঘনাও হতে পারে নামটা, ক্ষমা করবেন আমাকে। 3 জন নারীকে আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি, সমীহ করি, ভালোবাসি। মেঘলা বলেছে জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা নিয়ে ছাত্রদল প্রচুর মিছিল টিছিল করতেছে, নেত্রীরা জেগে উঠেছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে প্র্যাগম্যাটিক প্রমাণ আছে, তারপরেও এটা নিয়ে তারা কথা না বলে একটা সফট ইনসাল্ট ধরেন জামায়াতের আমিরের টুইটার থেকে ইনসাল্ট করা হয়েছে, এটা হচ্ছে সফট ইনসাল্ট, মানে অনলাইন ইনসাল্ট করছে। আর বাস্তব ইনসাল্ট করছে, মেরে ফেলছে, পিটিয়ে কান টেনে ছিঁড়ে ফেলছে, নিকাব হিজাব খুলে ফেলেছে, মসজিদে আক্রমণ করেছে। সেটা নিয়ে কোনো কথা নাই, সুতরাং এটা নিয়ে আমি কথা বলতে রাজি নাই। ওগুলোর তুলনায় এটা কোনো অপরাধী না। দেখেন, 3 জন নারীর যুক্তিকে আপনি কোনোভাবে খণ্ডন করতে পারবেন না। 3 জন নারী খুব মেধাবী, সর্বোচ্চ লেভেলের শিক্ষিত এবং মেধাবীদের মধ্যে মেধাবী, আবার তাদের লিডারশিপ কোয়ালিটি প্রমাণিত। জুমা নির্বাচিত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি, পিচ্ছি মেয়ে, কত 22-23-24 হবে, 24 হবে না, মেঘলা কত 22-23 হবে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে
না মেয়েদের অপকর্মের কথা আর উল্লেখ করতে নাই। জাহাঙ্গীরনগরে কি হয়েছে, সেখানে একটা মেয়ে বোরকা পরে সেখানকার এজিএস নির্বাচিত হয়েছে, শেহরিন আমিন ভুঁইয়া মুনামিন। তার কথা কি বললাম, সে সব পরীক্ষা উত্তীর্ণ ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টিচার। বুঝতে পারছেন? হয়তো আল্লাহ সরল বুদ্ধি দেবার কারণে, সরল বুদ্ধি না থাকলে কেউ সরল জিনিস সহজে স্বীকার করে না, তারা স্বীকার করতে পেরেছে। এই তিনজন নারীকে দেখা না সত্ত্বেও আমি অনেক সম্মান করি। আপনাদের যদি এমন নারী থাকে, আপনারা ভালো মানুষের তালিকা করবেন এবং তাদেরকে সম্মান দিবেন। সে যদি আপনার আত্মীয় নাও হয়, অন্তত মাসে একবার তার সাথে যোগাযোগ করবেন, না পারলে ফোন করবেন। আপনার সন্তানের উপরে এর ভালো প্রভাব পড়বে। আপনার যত স্বার্থগত উপকারে আসুক, খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনার ফ্যামিলির উপরে, আপনার সন্তানের উপরে তার প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই। এ কারণে মন্দ মানুষের সাথে সম্পর্ক যত উপকারী হোক ছিন্ন করুন, সে ধ্বংস হয়ে যাবে। সে হয়তো টিকে আছে আপনার মতো একজন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণেই। মন্দ মানুষকে মন থেকে বয়কট করতে থাকুন, পরে সামাজিকভাবেও বয়কট করার চেষ্টা করুন। তাদের সাথে যত কম মেশা যায় ততই উত্তম। মনে রাখবেন, দুজন ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, তৃতীয় ভালো মানুষটি আপনি। দুজন ধনী মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, তৃতীয় ধনী মানুষটা আপনি হবেন। আর মন্দ মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, সে যদি বেশি মন্দ হয়, দ্বিতীয় মন্দ মানুষটি আপনি। এই কারণে সাবধান। তো আমার বই নিয়ে নিজের কথা বলা ভালো না, এই যে আমার বই এটা, আমি এরকম ভালো মানুষের তালিকা করতে করতে চিন্তা করলাম জীবিত ভালো মানুষ আর পাচ্ছি না। হয়তো ভালো মানুষ আরও আছে, কিন্তু আমি 8 জন পেয়েছি। এরপরে আমি অতীতের ইতিহাসের ভালো মানুষের সাথে যোগাযোগ, ভালো মানুষের লিস্ট করতে লাগলাম। এরপর যাদেরকে চিনি তাদের বাড়ি যেতে লাগলাম। এই বই নিয়ে আমি একদিন পুরো আলোচনা করব, যদি আপনাদের আগ্রহ থাকে। এই ভিডিওতে যদি 1000 কমেন্টস পড়ায়, তাহলে আপনার সন্তুল আলমার বাড়ি গেলাম, তারপরে হযরত শাহজালালের যেখানে ঠিকানা সেখানে গেলাম, জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় লার্মা তার বাড়িতে গেলাম, পার্বত্য চট্টগ্রাম, সন্তুল আলমার ভাই। যাদের বাড়িতে সম্ভব বাংলাদেশের আমি গেছি, নিজের চোখে দেখে আসা। এরপরে 400 তালিকা হয়ে গেল। 400 চিন্তা করি এদের জীবনীটা পড়ি। এরপরে পড়লাম, এরপরে কালেকশন করলাম, তারপরে দেখি আল্লাহ একটা বই করে দিছে। এই বইটা থেকে আমার ভালো আয় হয়েছে, কিন্তু বইটাতে এত বানান ভুল, প্রিন্টিং মিস্টেক। অবশ্য রিক্যাপচার হবে। একটা পাতা খুললাম আন্দাজে, শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তবে এটা বাঙালি না, 100 শ্রেষ্ঠ বাংলাদেশি, নট বাঙালি। আপনারা এরকম প্রিয় একটি তালিকা করতে পারেন। শেহরিন আমিন ভুঁইয়া, জুমা, এরা তো জীবিত, সবাই মৃতদেরও করতে পারেন, সমস্যা নেই। তবে কমেন্ট বক্সে লিখবেন জীবিতদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমার ব্যক্তিগত বিশ্লেষণের জায়গা থেকে আমি বলছি। নিউজটাতে আসলে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক আছে। গেল কয়েকদিন আপনারা আমার দেশ পত্রিকা, তারপর হচ্ছে যে আরো বেশ কিছু গণমাধ্যম, ডেইলি ইত্তেফাক বা ডিবিসি, এই নিউজগুলোতে দেখছেন যে প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও বিএনপি থেকে পদত্যাগ করে অনেক লোক জামাত ইসলামে যোগদান করছেন। আবার যারা জামাতে যোগদান করেছেন তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে প্রতিদিনই 20 জন, 50 জন, 100 জন করে আপনার অনেককেই আপনার জামাতে যোগদান করাচ্ছেন। আবার অনেকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র দিয়া জামাতে যোগ দিচ্ছে। অর্থাৎ হুট করে গণমাধ্যমে ঢুকলে যেটা দেখে মনে হচ্ছে যে বিএনপি থেকে প্রতিদিন অনেক নেতাকর্মীরা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন। কেন আসলে এটা হচ্ছে? হুট করে কি বিএনপি থেকে জামাতের আইডিওলজি তাদের কাছে ভালো লাগছে? এখন জয়েন করার পরে তারা কি বলছে এটা জরুরি কথা না। জরুরি কথা হচ্ছে ভিন্ন জায়গায় একতায়, সমতায়। এখন বিএনপি একটা বড় দল, বাংলাদেশে তাদের হিউজ পরিমাণ কর্মী আছে, সমর্থক আছে, এমনকি প্রত্যেকটা নির্বাচনী আসনে একাধিক তাদের মনোনীত প্রার্থী আছে। সো সবাই তো মনোনয়ন পায়নি। এখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যারা বিদ্রোহী প্রার্থী তাদের সাথে কাউন্সিলিং করতে, কথা বলতে, এমনকি অনেক জায়গায় তিনি সফল হয়েছেন, দলের মধ্যে একটা সমতা আনছেন। কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা আসলে হয় নাই। এখন তারেক রহমানের সামনে হয়তো তারা কথা দিচ্ছেন, কিন্তু দিন শেষে মাঠ পর্যায়ে যে
তাদের যে টিমের মধ্যে বিভক্তি আছে, অর্থাৎ যিনি মনোনয়ন পেয়েছেন আর যারা পান নাই, তাদের মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্বের আসলে বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনাগুলো। আমি বেশ কয়েকটা নিউজের স্ক্রিনশট দিয়েছি, যেখানে প্রতিদিনই আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। কেউ বলছেন যে দিনের খেদমত করার জন্য, কেউ বলছেন যে এই সেই, আসলে এগুলো হচ্ছে কথার জন্য কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে দলীয় আভ্যন্তরীণ কোন্দল। পাশাপাশি অনেক এলাকায় হয়েছে কি যে জোট প্রার্থীদেরকে মূল্যায়ন করতে গিয়া নিজেদের এলাকার যে নেতাকর্মীরা আছে বা দীর্ঘদিন যারা বিএনপির রাজনীতি করেছিল, তাদেরকে কিন্তু দলের পক্ষ থেকে আসলে ওইভাবে মূল্যায়ন করার সুযোগ হয়নি। আর উড়ে এসে জুড়ে যারা বসছে, তাদের কারণে অনেক এলাকাতে লোকাল টিম আপসেট হয়ে আছে। এখন ধরেন বাংলাদেশের রাজনীতিতে দলের থেকে দেশ বড়, দেশের থেকে কিন্তু ব্যক্তি বড়। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এখনো ভাইয়ের রাজনীতি করার সংখ্যা লোকই বেশি। যেমন ধরেন একটা এলাকায় বিএনপির 2জন প্রার্থী আছে, একজন মনোনয়ন পাইছেন, এখন আরেকজন যিনি মনোনয়ন পান নাই, উনি যদি বলেন আমি স্বতন্ত্র থেকে দাঁড়াবো, তাহলে সবাই আপনার স্বতন্ত্রের পক্ষেই কিন্তু চলে যাবে। হইতে পারে সেটা হাঁস, হইতে পারে মুরগি, গরু বা বিভিন্ন যে প্রতীকগুলা। আবার তিনি যদি বলেন আমি ধানের শীষের পক্ষে আছি, তার কর্মীরা সবাই ধানের শীষের পক্ষে যাচ্ছে। অর্থাৎ দলীয় প্রতীকের বাহিরে লোকালি যেই নেতাকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তারা কাছে পেয়েছে বা বিপদ আপদে সহযোগিতা পেয়েছে, সেই নেতা যখন মার্কা পাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। আবার বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, ধরেন আমি যদি পাশ করে ফেলি, দল আমাকে মনোনয়ন দিয়েছে, তো আওয়ামী লীগের সময় একটা জিনিস শিক্ষণীয় ছিল কোনটা, যে আওয়ামী লীগের কেউ যদি মনোনয়ন পাইতো, ওই এলাকায় বাকি আওয়ামী লীগের যেই ওনার প্রতিদ্বন্দ্বী টিমরা আছে অথবা যারা পোর খাওয়া দীর্ঘদিন যাবক ত্যাগী নেতাকর্মী ছিল, এদের অনেকেই মামলা হামলা, লোকালি অপমান, হেনস্থা, অনেক কিছুর মাধ্যমে তাদেরকে কিন্তু মাঠ থেকে দূর করে দেওয়া হয়েছে। তো এই ঘটনারই প্রেক্ষাপট বা পুনরাবৃত্তি ঘটতে পারে অনেক জায়গায়। সো এরকম আশঙ্কা করে অনেকেই তারা মনে করছে যে না ভাই, আমার এলাকার মধ্যে আমি জামাতরে পাশ করাই দিই। আর জামাত তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারাই বিএনপির এক এলাকাতে একাধিক প্রার্থী আছে, তাদের সাথে তারা একটা লিয়াজু মেনটেন করছে, অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা তাদেরকে তাদের কোরামে ভেড়ানোর চেষ্টা করছে যে হ্যাঁ, ক্ষমতায় আসলে তোমরা এতটুকু অংশ পাবা বা সামহাউ মানে পাওয়ারে কানেক্টেড কোনো একটা জায়গা তোমাদের জন্য তৈরি হবে। আর এই বিষয়গুলোর কারণে আমার মনে হয় যে বিএনপি থেকে প্রতিদিন আমরা যাদেরকে দেখছি, পদ পদবি প্লাস মনোনয়ন প্লাস ওই যে অভিমান, ক্ষোভ, এগুলো থেকে কিন্তু টাকা দিয়ে বিএনপির কোনো নেতাকর্মীকে জামাত দলে নিচ্ছে অথবা ইসলামের খেদমত করার জন্য আসলেই তারা দল পরিবর্তন করতেছে, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় টোটালি বিষয়টা হচ্ছে আভ্যন্তরীণ অভিমান আর প্লাস জামাতের যে রাজনৈতিক কৌশল আছে সেটার মধ্যে অনেকে আপনার আসতেছে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এই সংখ্যাটা কত জরুরি না। এখন বিষয়টা হচ্ছে কি, ধরুন আপনি দেখতেছেন যে 100 জন ঢুকছে, 150 জন, এই 150 জনের তো ফ্যামিলি মেম্বার আছে, আত্মীয় স্বজন আছে, বা এটা একটা ভাইব ক্রিয়েট করতেছে সারা বাংলাদেশে। আবার অনেক জায়গায় জামাত থেকেও কিন্তু কিছু লোক বিএনপিতে আসতেছে, ওইখানেও কিন্তু একই অবস্থা, যে হয়তো কোনো না কোনো কারণে জামাতের সিদ্ধান্তের প্রতি তাদের মনক্ষুণ্ণতা আছে বা আভ্যন্তরীণ কোন্দল আছে, সেই জায়গাগুলো থেকে বিএনপিতেও জামাতের অনেক লোক আসছে। তবে পরিমাণটা নিউজ প্রিন্টে আমরা যা দেখছি, নিউজ ফিডে, সেখানে বিএনপি থেকে জামাতে আসা লোকেদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। নির্বাচনের আগ পর্যন্ত এইভাবে চলতে থাকলে সেটা বিএনপির জন্য ক্ষতি হবে। বিএনপির উচিত দলীয়ভাবে বা নির্বাচনী যারা পরিচালনা কমিটি আছেন, তারা এই বিষয়গুলোকে কাউন্সিলিং করা, হয়তো বেটার